পুরা তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, টিনের তলোয়ার কে পরিচালনা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন হচ্ছে শম্ভু মিত্র, উৎপল দত্ত, তৃপ্তি মিত্র নাকি কুমার রায়। তো টিনের তলোয়ার পরিচালনা করেছিলেন হচ্ছে উৎপল দত্ত। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো টিনের তলোয়ার বিখ্যাত নাট্যকার ও অভিনেতা উৎপল দত্ত কর্তৃক রচিত ও পরিচালিত একটি বাংলা নাটক, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী নাকি দামোদর? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্বারকেশ্বর। তো বাঁকুড়া হচ্ছে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। তো দ্বারকেশ্বর সাধারণত একটি জলহীন নদী। এর তলদেশ বালুকাময়, তবে বর্ষাকালে দুই কূল ছাপিয়ে বন্যা হয়। বাঁকুড়া, বিষ্ণুপুর ও আরামবাগ শহর তিনটি এই নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, বিখ্যাত গীতকার কিশোর কুমারের পদবী কোনটি? চ্যাটার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি নাকি মুখার্জি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গাঙ্গুলি। তো কিশোর কুমারের পদবী হচ্ছে গাঙ্গুলি। পরের প্রশ্ন, প্যারাডাইস লস্ট এটা কার লেখা? জন মিল্টন, পিবি শেলি, টেনিসন নাকি গোথের? তো প্যারাডাইস লস্ট এটা হচ্ছে জন মিল্টনের লেখা। তো প্যারাডাইস লস্ট ইংরেজ কবি জন মিল্টন রচিত মহাকাব্য। বাইবেলের কাহিনীকে ভিত্তি করে এই মহাকাব্য রচিত হয়েছিল, যা 1667 সালে প্রকাশিত হয়েছিল। এটি একটি মহাকাব্য যা ব্ল্যাঙ্ক ভার্স বা মুক্ত ছন্দে রচিত হয়েছিল। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি আসলে এটা একটি কি? ইংরেজি নীতি গল্প, হিন্দি গল্প, সংস্কৃত গল্প নাকি পালি ধর্মকথা? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, সংস্কৃত গল্প। তো বিদ্যাসাগরের লেখা বেতাল পঞ্চবিংশতি এটা হচ্ছে আসলে একটি সংস্কৃত গল্প। পরের প্রশ্ন, পেনাল্টি কর্নার কথাটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, হকি নাকি বাস্কেটবল? অনেকে ফুটবল এবং হকির মধ্যে কনফিউজ হবে, কিন্তু এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি, হকি। তো পেনাল্টি কর্নার কথাটি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিটা পরীক্ষায় এই প্রশ্নটা আসবেই আসবে, খুব ইম্পর্টেন্ট। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 19 নম্বর ধারা। এই 19 নম্বর ধারাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো 19 নম্বর ধারায় বলা হয়েছে স্বাধীনতার অধিকারের কথা বা বাক স্বাধীনতার অধিকারের কথা। নেক্সট প্রশ্ন, মেগাস্থেনিস কার দূত ছিলেন? আলেকজান্ডার, সেলুকাস, সাইপ্রাস নাকি দারায়ুসের? তো মেগাস্থেনিস ছিলেন হচ্ছে সেলুকাস নিকাটরের দূত। তো প্রাচীন গ্রিসের একজন পর্যটক ও ভূগোলবিদ ছিলেন তিনি। আর তিনি এশিয়া মাইনরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে সিরিয়ার রাজা সেলিয়াকাস এক অর্থাৎ সেলুকাস এর রাজকীয় দূত হিসাবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা ডাকতে হচ্ছে স্যান্ড্রোকোটাস বলে। এটাও অনেকবার পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে। তো গ্রিকরা চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস বলে ডাকত। আর রাজকীয় দূত হিসেবে রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে তিনি দায়িত্ব পালন করেছিলেন, অর্থাৎ মেগাস্থেনিস। নেক্সট প্রশ্ন, রামসার সম্মেলন কিসের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জলাশয় সংরক্ষণের সাথে সম্পর্কিত হচ্ছে রামসার সম্মেলন। তো আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি সম্পর্কিত রামসার কনভেনশন বিশেষ করে ওয়াটারফাউল আবাসস্থল, রামসার সাইট সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। এটি জলাভূমি সংক্রান্ত কনভেনশন নামেও পরিচিত। এটি ইরানের রামসার শহরের নাম অনুসারে নামকরণ করা হয়েছে, যেখানে 1971 সালে কনভেনশনটি স্বাক্ষরিত হয়েছিল। এখানে তোমাদের যেই
যে পয়েন্টগুলো রাউন্ড করে দেওয়া হয়েছে, এই রাউন্ড করা পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় বারবার আসে। তো রামসার কনভেনশন কোথায় হয়েছিল? ইরানে। আর কবে হয়েছিল? 1971 সালে। আর এটা কিসের সাথে সম্পর্কিত? জলাভূমির সাথে, জলাভূমি সংরক্ষণের সাথে সম্পর্কিত। এই 3টা পয়েন্ট ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কটি মৌলিক কর্তব্য রয়েছে? তো তোমাদেরকে আগে বলে দিই, এই মৌলিক কর্তব্য এই ধারণাটা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে, এটাও মনে রাখবে সাথে সাথে। আর বর্তমানে ভারতের সংবিধানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি, অপশান সি। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভায় মনোনীত করতে পারেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 2 জনকে। পরের প্রশ্ন, সংবিধানের 280 নম্বর ধারায় কোন সংস্থার কথা উল্লেখ আছে? এটাও খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো 280 নম্বর ধারায় বলা হয়েছে অর্থ কমিশনের কথা, অপশান বি। তো অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে এবং রাজ্যগুলির মধ্যে করের মোট আয়ের বন্টনের সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠন করা হয়েছিল। এটি ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারার অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই কমিশন প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি কর্তৃক গঠিত হয়। পরের প্রশ্ন, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, যার শর্ট ফর্ম NSSO, এই NSSO কবে প্রতিষ্ঠা হয়েছিল? তো NSSO প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে, অপশান সি। তো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল যাতে তারা সারা ভারতে বৃহৎ পরিসরে জরিপ পরিচালনা করতে পারে। NSSOর কর্মীরা ভারতীয় পরিসংখ্যান পরিষেবা বিভাগের দ্বারা অনুমোদিত, অর্থাৎ তারা UPSC থেকে অনুমোদিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা এটা কবে হয়েছিল? তো পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা হয়েছিল 1978 সালে, অপশান সি, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো অপারেশন বর্গা 1978 সালে চালু হয়েছিল এবং 1980 এর দশকের মাঝামাঝিতে শেষ হয়েছিল। 1978 সালে প্রবর্তিত এবং 1979 এবং 1980 সালে আইনি সমর্থন দেওয়া অপারেশন বর্গা ভূমি সংস্কারের জন্য একটি জনপ্রিয় কিন্তু বিতর্কিত ব্যবস্থা হয়ে ওঠে। পরের প্রশ্ন, ভারতের প্রথম শিল্পনীতি কবে চালু হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে, ভারতের প্রথম শিল্পনীতি চালু হয়েছিল 1948 সালে, অপশান সি। তো স্বাধীনতার পরপরই 1948 সালে প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948-এর অধীনে ভারত একটি মিশ্র অর্থনীতিতে পরিণত হয়েছিল। এই পয়েন্টটাও কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন আকারে, যে ভারতের অর্থনীতি কী রকমের অর্থনীতি, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। অ্যান্সার হয়ে যাবে মিশ্র অর্থনীতি। তো ভারতের অর্থনীতি প্রকৃতি মিশ্র প্রকৃতির। পরের প্রশ্ন, আরাবারি প্রকল্প কোনটির সাথে সম্পর্কিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তো মনে রাখবে, আরাবারি প্রকল্প যৌথ বন সৃজন সংরক্ষণের জন্য প্রকল্পটি এটার সাথে সম্পর্কিত। তো 1972 সালে শুরু হয়েছিল জঙ্গল বাঁচানোর জঙ্গল তৈরির লড়াই। কেন্দ্রীয় সরকারের সামাজিক বন সৃজন প্রকল্পের অধীনে বনাঞ্চল তৈরির কাজ শুরু হয়। গ্রামবাসীদের সাথে নিয়ে বনাঞ্চল রক্ষার জন্য তৈরি হয় আরাবারি সামাজিক বন সুরক্ষা কমিটি। পরের প্রশ্ন, সুনামি কোথায় সব থেকে বেশি হয়? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর নাকি বঙ্গোপসাগরে? তো আমরা সবাই জানি যে জাপানে সবথেকে বেশি ভূমিকম্প বা সুনামি এগুলো হয়ে থাকে। আর জাপান কোন মহাসাগরে অবস্থিত? তো অ্যান্সার হয়ে যাবে প্রশান্ত মহাসাগরে। তো প্রশান্ত মহাসাগরে সুনামি সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন মহাসাগরের অপর নাম সারগাসো সি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মোস্ট রিপিটেড প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো এই সারগাসো সির অপর নাম হয়ে যাবে উত্তর আটলান্টিক মহাসাগর। তো সারগাসো সাগর আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল যা 4টি স্রোত দ্বারা বেষ্টিত একটি মহাসাগরের গায়ার তৈরি করে। সমুদ্র নামে পরিচিত অন্য সব অঞ্চলের মতো এর কোনো স্থল সীমানা নেই।
আটলান্টিক মহাসাগরের অন্যান্য অংশ থেকে এটিকে আলাদা করা হয় বাদামি সারগাসাম সামুদ্রিক শৈবাল এবং প্রায়শই শান্ত নীল জলের দ্বারা। পরের প্রশ্ন, সাফ কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, ভলিবল নাকি হকি খেলার সাথে? তো স্যাফ হচ্ছে ফুটবল খেলার সাথে জড়িত। তো স্যাফ চ্যাম্পিয়নশিপ, যার ফুল ফর্ম হচ্ছে SAFF, এটা হচ্ছে স্যাফ। তো স্যাফের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ অথবা দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত। এটা হচ্ছে একটা প্রাথমিক ফুটবল প্রতিযোগিতা যেখানে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন সদস্যপ্রাপ্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোর প্রতিযোগিতা করে। পরের প্রশ্ন, কোন দেশকে ল্যান্ড অফ থাউজেন্ড লেকস বলা হয়? এটাও পরীক্ষায় আসে বারবার, ভেরি ইম্পর্টেন্ট। তো ল্যান্ড অফ থাউজেন্ড লেকস বলা হয় হচ্ছে ফিনল্যান্ডকে, অপশন ডি। পরের প্রশ্ন, রাজা রবি বর্মা হলেন একজন বিখ্যাত কি? অ্যাথলিট, ড্যান্সার, আর্টিস্ট নাকি সুইমার? তো রাজা রবি বর্মা ছিলেন হচ্ছে একজন আর্টিস্ট, অপশন সি। তো রাজা রবি বর্মা বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ছিলেন। ভারতীয় ইতিহাসের নানা ক্ষেত্রে বিচরণের জন্য তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে গণ্য করা হয়। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচের চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্পীর জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। নেক্সট প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং এই বইটি কার লেখা? খুব বিখ্যাত বই, ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় তোমাদের আসতে পারে। তো এই সাইলেন্ট স্প্রিং বইটি লিখেছেন হচ্ছে রাচেল কারসন, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো রাচেল কারসনের বই সাইলেন্ট স্প্রিং কিভাবে ডিডিটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করেছে তা যত্ন সহকারে বর্ণনা করেছে। বুক সাইলেন্ট স্প্রিং ডিডিটি এর প্রভাবের সাথে সম্পর্কিত। বর্তমান পরিবেশ আন্দোলন সাইলেন্ট স্প্রিং দ্বারা প্রভাবিত হয়েছিল এবং 10 বছর পরে আন্তরিকভাবে শুরু হয়েছিল। পরের প্রশ্ন, জাম্পিং জিনের আবিষ্কারের সাথে কোন নামটি যুক্ত? অর্থাৎ জাম্পিং জিন এটা কে আবিষ্কার করেছিলেন? ভেরি ইম্পর্ট্যান্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, বারবারা ম্যাকক্লিনটক। ইনি হচ্ছে জাম্পিং জিন আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, সিগমন্ড ফ্রয়েড নামটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব। তো সিগমন্ড ফ্রয়েড মনে রাখবে ইনি হচ্ছে মনস্তত্ত্ববিদ্যার সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? এই প্রশ্নটাও অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট। পিচের দৈর্ঘ্য প্রস্থ এগুলো পরীক্ষায় আসে, তোমাদের মনে রাখতে হবে এগুলো। তো ক্রিকেট পিচের দৈর্ঘ্য হয় হচ্ছে 20.12 মিটার, অর্থাৎ 22 গজ। 22 গজ সমান হয় 20.12 মিটার। তো ক্রিকেট খেলায় ক্রিকেট পিচটি উইকেটের মধ্যবর্তী ক্রিকেটের মাঠের কেন্দ্রীয় স্ট্রিপ নিয়ে গঠিত। এটি 22 গজ অর্থাৎ 20.12 মিটার লম্বা এবং 10 ফুট অর্থাৎ 3.05 মিটার চওড়া। এ দুটো ভালো করে মনে রাখবে, 20.12 মিটার আর 3.5 মিটার। পরের প্রশ্ন, কোন চলচ্চিত্র ব্যক্তিত্ব ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, সত্যজিৎ রায়। তো 1984 সালে সত্যজিৎ চলচ্চিত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন এবং 1991 সালে তিনি একাডেমি অনারারি পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ভেরি ইম্পর্টেন্ট। তো গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে, অপশন সি সঠিক অ্যান্সার। তো গান্ধী আরউইন চুক্তি হলো একটি রাজনৈতিক চুক্তি যা 1931 সালের 5ই মেতে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, ব্ল্যাক হোল ট্র্যাজেডির সময় বাংলার নবাব কে ছিলেন? এটা অ্যান্সার তোমরা যারা কালকের ক্লাসটা করেছিল তারা সবাই এটার অ্যান্সার করতে পারবে, কারণ এই সম্পর্কিত প্রশ্ন কালকে করানো হয়েছিল। তো ব্ল্যাক হোল ট্র্যাজেডির সময় বাংলার নবাব ছিলেন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, অপশান বি। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটার মধ্যে অনেকবার কনফিউশন দেখা দেয়। তো এখানে শুধু যদি বলা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা
সভাপতি কে ছিলেন? তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অ্যানি বেসান্ত। তো এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ত। কিন্তু এখানে যদি এই প্রশ্নটা এইভাবে করা হতো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত সরোজিনী নাইডু। এখানে যেহেতু বলা হচ্ছে প্রথম মহিলা সভাপতি, তাহলে অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ত। আর অ্যানি বেসান্ত হচ্ছে 1917 সালে যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন। আর তোমরা কমেন্টে জানাবে যে সেই যে 1917 সালে অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেটা কোথায় হয়েছিল, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, কে হোলকার বংশের শাসক ছিলেন? তো হোলকার বংশের শাসক ছিলেন হচ্ছে, সঠিক অ্যান্সার হবে অপশান বি, অহল্যা বাই। পরের প্রশ্ন, থিওরি অফ রিলেটিভিটি কে আবিষ্কার করেছেন? এটাও তোমাদের এরকম প্রশ্ন কালকেও করানো হয়েছিল। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছিলেন। তো সাধারণ আপেক্ষিকতা হলো মহাকর্ষের একটি তত্ত্ব যা আইনস্টাইন 1907 থেকে 1915 সালের মধ্যে তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, চর্বিতে দ্রাব্য নয় কোন ভিটামিনটি? তো চর্বিতে কোন কোন ভিটামিন দ্রাব্য সেটা আগে আমরা জেনে নিই। তো চর্বিতে দ্রাব্য ভিটামিনগুলি হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং কে। এ, ডি, ই, কে এই চারটে ভিটামিন হচ্ছে চর্বিতে দ্রাব্য। আর এখানে কি প্রশ্ন করা হয়েছে? চর্বিতে দ্রাব্য নয়। তো এখানে এ, ডি, কে এইগুলো এই তিনটেই হচ্ছে চর্বিতে দ্রাব্য। তো চর্বিতে দ্রাব্য নয়, অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি। তো ভিটামিন সি চর্বিতে দ্রাব্য নয়, এটা হচ্ছে জলে দ্রাব্য। তো চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে প্রস্তুত করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো রসায়নাগারে প্রথম যে জৈব যৌগটি প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে ইউরিয়া, অপশান সি। তো ইউরিয়া ছিল প্রথম জৈব যৌগ যা পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছিল, যা সূচক দ্বারা সংশ্লেষিত হয়েছিল। এটি 1828 সালে একজন জার্মান রসায়নবিদ ফ্রেডরিক হোলার তৈরি করেছিলেন। হোলার একটি অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া সংশ্লেষিত করেছিলেন। এটাও মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আসতে পারে যে প্রশ্নটা এমনভাবেও আসতে পারে যে ফ্রেডরিক হোলার যে ইউরিয়া সংশ্লেষণ করেছিলেন সেটা কোন অজৈব যৌগ থেকে তিনি তৈরি করেছিলেন? তো অ্যান্সার হবে সেখানে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তিনি ইউরিয়া সংশ্লেষ করেছিলেন। পরের প্রশ্ন, যকৃতে গ্লুকোজ কী রূপে সংশ্লেষিত থাকে বা সঞ্চিত থাকে? সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্লাইকোজেন নাকি স্টার্চ রূপে? তো মনে রাখবে যকৃতে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। তো যকৃৎ এবং পেশিগুলিতে শক্তি গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। গ্লাইকোজেন হলো গ্লুকোজের একটি পলিস্যাকারাইড যা ছত্রাক এবং প্রাণীদের মধ্যে শক্তি সঞ্চয় করার এক রূপ হিসেবে কাজ করে। পরের প্রশ্ন, আয়োডিনের অভাবে কোন রোগটি হয়? রাতকানা, বেরিবেরি, কয়টার নাকি পেলেগ্রা? তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কয়টা। তো আয়োডিনের ঘাটতি থাইরয়েড রোগের সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি, এবং যখন এটি গুরুতর হয় তখন এটি মস্তিষ্কের ক্ষতি এবং বিশেষভাবে শিশুদের মধ্যে স্থায়ীভাবে বুদ্ধিবৃত্তিক অক্ষমতার দিকে পরিচালিত করে। পরের প্রশ্ন, লোহার রডকে গরম করা হলে কোনটি অপরিবর্তিত থাকবে? তো লোহার রডকে গরম করলে রডটির আয়তন, দৈর্ঘ্য, ঘনত্ব এগুলো সব পরিবর্তিত হবে, একমাত্র রডটির ভর অপরিবর্তিত থেকে যাবে। পরের প্রশ্ন, কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেছিলেন? লর্ড লিটন, ডালহৌসি, কার্জন নাকি ওয়েলেসলি? তো বঙ্গভঙ্গের আদেশ জারি করেছিলেন হচ্ছে লর্ড কার্জন, অপশান সি। তো 1905 সালের 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়েছিল। পরের প্রশ্ন, গাছের শ্বসন কোন সময় সংঘটিত হয়? তো গাছের শ্বসন হচ্ছে দিবারাত্রি সংঘটিত হয়, অর্থাৎ দিনে রাতে দু সময়েই শ্বসন সংঘটিত হয়। পরের প্রশ্ন,
বোসন কণার নাম কার নাম অনুসারে করা হয়েছে? জগদীশচন্দ্র বসু, এস এন বোস, ব্রিটিশ বিজ্ঞানী বোসন নাকি সকলেই? তো বোসন কণার নামকরণ করা হয়েছে হচ্ছে এস এন বোসের নাম অনুসারে, অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে বোসন কণার নামকরণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো মহাকাশ থেকে আকাশের কি রং দেখা যাবে? অর্থাৎ মহাকাশে গেলে আমরা আকাশের রংটা কীরকম দেখতে পাবো? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় বারবার আসে এরকম প্রশ্ন। তো মহাকাশ থেকে আকাশের রং দেখা যাবে হচ্ছে একদম কালো, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, তাই মহাকাশচারীরা আকাশের রং কালো দেখতে পান। বহির্বিশ্বে আমাদের চোখে পৌঁছানোর কোনো বিক্ষেপিত আলোই নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লাস 5 স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।